একটু টাইম দাও, একটু টাইম দাও, আমাদের সাউন্ড সিস্টেমটা একটু ক্লিয়ার করে নেই, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। সাউন্ড সিস্টেম আশা করি ক্লিয়ার আছে, এখন আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। তো একটু বলো, তোমরা কমেন্ট করে একটু বলো যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা এবং লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা আবারও বলি যে ওয়েট করো, সাউন্ডটা আমি একটু সাউন্ডটা দেখে নেই ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে আমাদের। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। এবার আসো আমরা আমাদের পড়ায় চলে যাই এবং আমাদের টপিক হবে সুশাসন। সুশাসন মানে কি? সুশাসন মানে হলো আইনের সঠিক শাসন। এই জিনিসটা আমরা প্রথমত জানি, তাছাড়া আমাদের হ্যান্ডনোটে আমরা যেভাবে সাজাইছি সেখানে আমরা বলছি সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠু চর্চা হয়, ক্ষমতার সুষ্ঠু চর্চা হয়, এটার নাম হলো সুশাসন। এখন আসো সুশাসনের ধারণা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, জাস্ট বেসিক আমরা একটু পড়ি। সেটা হলো সাধারণ শাসন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আবারও শোনো, সাধারণ শাসন হচ্ছে কি বলো? সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া এবং বাস্তবায়নের প্রক্রিয়া। আর শাসনের ধারণা সাধারণত নতুন বিষয় না। আমরা ছোটবেলা অথবা আমাদের ছোটবেলা বলবো না, আমরা বলবো মানব সভ্যতার যে পুরাতন সময় থেকেই শাসন চলে আসছে। কিন্তু সেই শাসনটা যদি সঠিকভাবে হয়, সঠিকভাবে যখন শাসন হবে এবং এটা যখন সরকার অথবা আমলা কর্তৃক যখন শাসনটা হবে, তখনই আমরা বলবো সুশাসন। ঠিক আছে, দেশে সুশাসন থাকা অবশ্যই জরুরি এবং দেশে সুশাসন থাকলে দেশের সবকিছু ভালোভাবে উন্নতির দিকে চলে যায়। তো সব থেকে ভালো কথা হলো সুশাসন থেকে তোমার সংজ্ঞাটা পড়তে হবে এবং একটা সংজ্ঞাই পড়বা। তোমরা সবসময় সংজ্ঞা পড়লে একটা সংজ্ঞাই পড়বা, যাতে তুমি ওই একটা সংজ্ঞা দিয়ে সম্পূর্ণটাই তুমি কভার করতে পারো। তাহলে আমি এখান থেকে যেটা দাগাই দেব, এই সংজ্ঞাটা তুমি পড়বা। সেটা হলো সাধারণ অর্থে সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যা একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। এখন আসো, তাইলে আমরা এই কথার ভিতর থেকে কিন্তু একটা বৈশিষ্ট্য পাচ্ছি। সেই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে সুশাসন বিভিন্ন প্রকার। তার মধ্যে কি? এক নাম্বারটা তাকাও, সবাই তাকাও, সবাই খেয়াল করো। এক নম্বর হলো রাজনৈতিক সুশাসন, দুই নম্বর হলো সামাজিক সুশাসন, তিন নম্বর হলো অর্থনৈতিক সুশাসন, চার নম্বর হলো সাংস্কৃতিক সুশাসন। তার মানে সুশাসন চার প্রকার। সুশাসন কয় প্রকার বলো? চার প্রকার। সুশাসন চার প্রকার, এটাই আমি সংজ্ঞার ভিতরে নিয়ে আসছি এইভাবে, যে সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক সুশাসন থাকবে বা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। তুমি আমার সাথে আবার বলো, আবার বলো, তাইলে তোমার এটা ইজি হয়ে যাবে। সুশাসনের সংজ্ঞা বলো, বলো সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ঠিক আছে, উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।
ঠিক আছে, সুশাসন হলে জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। এটা অনেকে বুঝো না। মানে হলো, তুমি ধরো কোনো ব্যক্তি একটি অপরাধ করছে, অপরাধ, এই অপরাধে তুমি আগে থেকেই জানো যে দেশের শাসন অবস্থা ভালো, অর্থাৎ সুশাসন ভালো। তার মানে তুমি সবসময় বুঝতে পারবে যে অপরাধের অবশ্যই শাস্তি হবেই হবে। যেহেতু তুমি জানো যে অপরাধীর শাস্তি হবেই হবে, তার মানে তোমার মধ্যে একটা কি হয়েছে, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাইছে, এবং তুমি নিজেকে একটা কনফিডেন্স বলতে পারছো, কনফিডেন্সিয়ালি ভাবে তুমি বলতে পারো যে দেশে সুশাসন আছে। তার মানে দেশে যদি সঠিক আইন থাকে তাকেই আমরা বলতে পারি সুশাসন। এটা হতে পারে রাজনৈতিক ভাবে, হতে পারে সামাজিক ভাবে, হতে পারে অর্থনৈতিক ভাবে, হতে পারে সাংস্কৃতিক ভাবে। তাই তোমার মাথায় রাখতে হবে যে সুশাসনের প্রকারভেদ হিসেবে আমরা 4 প্রকার সুশাসন পাই। আমার সাথে একবার বলো, বলো রাজনৈতিক সুশাসন, বলো সামাজিক সুশাসন, বলো আমার সাথে, বলো অর্থনৈতিক সুশাসন, বলো সাংস্কৃতিক সুশাসন। তৃতীয় বিশ্বের উন্নয়ন, তৃতীয় বিশ্ব কাদের বলে জানো তোমরা? তৃতীয় বিশ্ব মানে হলো যে দেশগুলো সাধারণত উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে কিন্তু সম্পূর্ণ উন্নয়ন হয় নাই বা উন্নয়নশীল, তাকে বলা হয় তৃতীয় বিশ্ব। এই তৃতীয় বিশ্ব যেমন বাংলাদেশ, তার উন্নয়ন ও শাসন প্রক্রিয়া সুশাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, সরকারের জবাবদিহিতা, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, সব ক্ষেত্রেই আমাদের কি দরকার বলো? সুশাসন দরকার। তৃতীয় বিশ্বের সুশাসনের সমস্যাকে সমাধান করার কারণ হিসেবে শনাক্ত করেছে কারা বলো? দাতারা। তাদের মতে দাতা বলতে বোঝানো হয় যে যে গোষ্ঠীগুলো উন্নয়নশীল না, উন্নত দেশ, তাদের বলা হয় কি? দাতা। এসব রাষ্ট্রের সম্পদের স্বল্পতা রয়েছে, তবে এর থেকেও বড় সমস্যা হলো সম্পদের ব্যবস্থাপনা ও দুর্নীতি। দেখো, তুমি যদি সুশাসন হয় তাহলে কিন্তু তোমার দুর্নীতি কমে যাবে। কি কমে যাবে বলো? দুর্নীতি কি হয়ে যাবে? কমে যাবে। সুশাসন থাকলে দুর্নীতি কমে যায়। এখন কথা হলো, এই সুশাসন, এই শব্দটা আসলে উদ্ভব হয় কিভাবে? এটা কত সালে উদ্ভব হয়? এমসিকিউতে আসবে যে 1999 সালে। আর কারা প্রথম উদ্বোধন করে বা সুশাসন শব্দটা প্রথম কারা ব্যবহার করে বলো? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে সুশাসন, এই যে শব্দটা, এটা কারা প্রথম ব্যবহার করে বলবা? ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, এরপর আসো সুশাসনের ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে সুশাসন হয় দেখো? রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। তাহলে তুমি সুশাসন কোথায় কোথায় দরকার বলো? রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন দরকার, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন দরকার, সামাজিক ক্ষেত্রে সুশাসন দরকার, এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের সুশাসন দরকার। যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। ঠিক আছে, আমরা আমাদের এই বইয়ে আমরা সম্পূর্ণ সুশাসন, আমরা পৌরনীতির সম্পূর্ণ টপিক গুলো সুন্দরভাবে সাজাই দেব। তোমরা যারা যারা বই নিবা, তারা প্রত্যেকেই এই বইয়ের সম্পূর্ণ ক্লাস তুমি পাবা। সুশাসনের সংজ্ঞা, এই সুশাসনের সংজ্ঞা কিন্তু তুমি একটা পড়বা। ঠিক আছে, তার আগে জানতে হবে সুশাসন শব্দটার ইংরেজি শব্দ কি বলো? গুড গভর্নেন্স। এটা ইংরেজি শব্দ, কিন্তু এটা একটা গ্রিক ভাব আছে, তাকে আমরা বলি কি বলি বলো? এখানে কুবারনাইন। ঠিক আছে, শব্দটা মাথায় রেখো, এটা গ্রিক শব্দ কুবারনাইন। আর এখানে যদি বলে কুবার, NINE, কুবারনাইন, ইটা থাকবে না। যদি ইটা না থাকে তখন তুমি এটা বলবা ল্যাটিন। ঠিক আছে, এটা তাইলে তুমি কি বলবো বলো? ল্যাটিন। বিশ্ব ব্যাংকের মতে যেহেতু সুশাসন সম্পর্কে সংজ্ঞাটা বিশ্ব ব্যাংকই প্রথম দিছে, তাহলে তোমার সব থেকে বড় ভালো হয় বিশ্ব ব্যাংকের এই একটা সংজ্ঞা পড়া। যেমন আমি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে বলছিলাম EM হোয়াইটের একটা সংজ্ঞা পড়তে, EM হোয়াইট এর সংজ্ঞাটা পড়তে, যাতে একটা সংজ্ঞা দিয়েই তুমি সুশাসনে এই পৌরনীতির সংজ্ঞা দিতে পারো, আবার তুমি EM হোয়াইটের সংজ্ঞাটাও দিতে পারো একটা সংজ্ঞা পড়লে। আবার একইভাবে আজকে আমি বলতেছি বিশ্ব ব্যাংকের মতে যে সংজ্ঞাটা দিছে, এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা, একেবারে ঠুটস্থ করে ফেলবা। এই বিশ্ব ব্যাংক যে সংজ্ঞাটা দিছে, সংজ্ঞাটা কি? সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক কর্তৃত্ব, প্রাতিষ্ঠানিক সম্পদ, সমাজের সমস্যা ও চাহিদা পূরণে ব্যবহৃত হয়। এই সংজ্ঞাটা একেবারে ঠুটস্থ করে ফেলবা। ম্যাককর্নি কি সংজ্ঞা দিছে এটা লাগবে না, অন্যান্যরা কি সংজ্ঞা দিছে এগুলো বেশি পড়বা না, শুধু একটা সংজ্ঞা পড়বা যে ডব্লিউবিই বা ওয়ার্ল্ড ব্যাংক যে সংজ্ঞাটা দিছে সেই সংজ্ঞাটা। দেখো সুশাসনের উপাদানগুলো কি কি? এক হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। সুশাসন এটা কিভাবে হয়? এটা এই উপাদান মানে হলো সুশাসন কি কি থাকলে সুশাসন হয়। একটা হলো যখন আমলাতন্ত্র অথবা জনগণ যেই হোক না কেন তারা যদি একেবারে তাদের কাজগুলোকে একেবারে স্বচ্ছভাবে রাখে এবং অন্য কেউ যদি তার প্রশ্ন তোলে তার জবাব দিতে তার কোনো সমস্যা হয় না, এই জবাবদিহিতা থাকে, তাহলে কিন্তু আমরা সুশাসন
পাই। তাহলে সুশাসনের প্রধান উপাদান হলো কি, বলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। স্বচ্ছতা কি, এটা তোমরা আগের ক্লাসে বুঝছো। তারপরে জবাবদিহিতা কি, এটাও তোমরা আগের ক্লাসে বুঝছো। জবাবদিহিতা হলো এরকম যে তুমি সর্বদা প্রস্তুত থাকবা যে তোমার কার্যকলাপে বা তোমার কাজে অন্য কেউ প্রশ্নাতীত বা প্রশ্নবিদ্ধ যেটা না করতে পারে সেই বিষয়ে তুমি সবসময় সচেতন থাকবা, এটাকে বলা হয় জবাবদিহিতা। আর তোমার কাজ যেন সবার কাছে এক অগোচরে না হয়, সবার সামনাসামনি হয়, কাজগুলো যদি কাজের ধরনগুলো যদি কারো উপলব্ধি করতে পারে, তাহলে বলি আমরা স্বচ্ছতা। সুশাসন করতে গেলে অবশ্যই অংশগ্রহণ করতে হয়। তারপরে হলো সুশাসনের মূল ভিত্তি হলো নারী পুরুষের অংশগ্রহণ, এটা হলো সুশাসনের মূল ভিত্তি, পরীক্ষাগুলো আসে। আইনের শাসন, তারপরে হলো নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা। তুমি যদি নিরপেক্ষতা না হও, তো তোমার মধ্যে যদি নিরপেক্ষ না থাকে, ধরো তুমি সরকারি চাকরি করো কিন্তু তুমি তোমার আত্মীয় স্বজনদের বেশি প্রাধান্য দাও, তাহলে তোমার মধ্যে নিরপেক্ষতা নাই, তোমার মধ্যে আছে স্বজন প্রীতি, যাকে বলা হয় এক ধরনের দুর্নীতি। তাহলে তোমার মধ্যে থাকতে হবে, সুশাসন যদি হতে হয় তাহলে অবশ্যই হতে হবে তোমার নিরপেক্ষ এবং দায়িত্বশীল। এবং জনপ্রশাসনের উৎকর্ষতা ও বিকেন্দ্রীকরণ। জনপ্রশাসন যদি সব কাজে নিজেরা স্বার্থ ছাড়া কাজের জন্য ঝাঁপিয়ে পড়ে, বিপদ আপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে, এবং বিকেন্দ্রীকরণ মানে হলো তারা যদি তার সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ প্রত্যেকটা কাজ শাখা পোশাখায় বিস্তারিত করে দেয়, তখন তাকে বলি আমরা বিকেন্দ্রীকরণ। তাহলে আমরা যে জিনিসটা পড়তেছি সেটা হলো সুশাসনের উপাদান হিসেবে কি কি উপাদান পাও। এক নম্বর হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা, 2 নম্বর হলো অংশগ্রহণ, নারী পুরুষের সবারই সমান অংশগ্রহণ, আইনের শাসন থাকবে, নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভাবে পালন করবে, এবং জনপ্রশাসনরাও কাজ করবে। এই 5টা হলে তাহলে কি হবে বলো, সুশাসন ভালো হবে। দেখো বেসিক কিন্তু বেশি না, আমরা প্রধানত বেসিকটা হালকা পড়ে সুশাসনের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আমাদের মূল পড়তে হবে জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো পরীক্ষায় লাগবে। আমাদের যা পরীক্ষায় আসবে আমরা আমাদের নোটে সেগুলোই সাজাই দিছি, তুমি আমার নোটটা সুন্দরভাবে নিতে পারো। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে, জনমত কি? ইয়াস, জনপদ কাকে বলে? জনমত বলতে বোঝানো হয় অনেক জনগণ, তার ভিতর থেকে সর্বোচ্চ কারা মতামত দিবে এবং সঠিক মতামত কারা দিবে, সেটা হলো জনমত। সংখ্যা গরিষ্ঠ মানে সব থেকে বেশি, যে পক্ষে সব থেকে বেশি থাকে, তারা যুক্তিযুক্ত ও সুচিন্তিত যে মতামতটা জানায়, তাকে বলা হয় জনমত। দেখো আমরা ধরো 50 জন, তার ভিতরে 40 জনই বলছি এক ধরনের কথা যেটা যুক্তি আছে, তাকেই আমরা বলবো জনমত। সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কারা ব্যবহার করে? বিশ্ব ব্যাংক ব্যবহার করে। সুশাসন কি, এটা তুমি সংজ্ঞা পড়ে দেবা। আইন কি, আইন কাকে বলে? আইন হলো সমাজে স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আমরা বাহ্যিক অনেক আচরণ করি, মানুষরা অনেক বাহ্যিক আচরণ করি, যেগুলো নিয়ন্ত্রণ করে আইনের মাধ্যমে। আইন থাকলে আমরা কি করতে পারি না, আমরা সকল কাজই আমরা বাহ্যিকভাবে করতে পারি না। মৌল মানবিক অধিকার ঘোষিত হয় কত সালে? 1948 সালে 10 ডিসেম্বর। এই কারণে 10 ডিসেম্বরকে কিন্তু বলা হয় মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস কবে? তাহলে তুমি বলবা 10 ডিসেম্বর। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? গুড গভর্নেন্স। স্বজনপ্রীতি কারা কি? স্বজনপ্রীতি মানে তুমি ধরো সরকারি চাকরি করো, তো তোমার আত্মীয় স্বজনকে তুমি অগ্রাধিকার দাও, এটাকে বলা হয় স্বজনপ্রীতি। এটা এক ধরনের বলো দুর্নীতি। মূল্যবোধ কি? যে চিন্তা ভাবনা ও সংকল্প মানুষের সামগ্রিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে, তাকেই বলে মূল্যবোধ। তুমি ধরো তোমার চিন্তা ভাবনা করছো, তুমি ভালো একটা কাজ করবা, তার মানে তোমার মধ্যে সেই জনগণের উন্নতির জন্য যে কাজ, তার নাম হলো মূল্যবোধ। প্রশাসনিক জবাবদিহিতা কাকে বলে? জবাবদিহিতা তুমি তো বোঝো, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তুমি কি করতে পারবা, সবসময় জবাবদিহিতা থাকবে। লর্ড ব্রাইস প্রদত্ত জনমতের সংজ্ঞা কি? এটা পড়তে পারো একবার। সুশাসন ধারণাটি উদ্ভাবক করে কারা? বিশ্ব ব্যাংক। কত সালে? 1989 সালে। দুর্নীতি কি? দুর্নীতি মানে হলো ব্যক্তি স্বার্থ অর্জনের জন্য, ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার অপব্যবহারকে বলা হয় দুর্নীতি। এই সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে। যদি বলে বিশ্ব ব্যাংকের মতে সুশাসকের একজন সূচক কয়টি, তাহলে এটা মুখস্থ করবা 4টি। এনজিওর পুনরূপ কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। দেখো আমি তোমার এই যে কয়টা তথ্য পড়াইলাম, এই তথ্য কয়টা কিন্তু পরীক্ষার জন্য কম মার্কে অর্থাৎ জ্ঞানমূলকে ইম্পর্টেন্ট। এখন আসলে আমরা অনুধাবন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অনুধাবন পরীক্ষায় আসতে পারে, যেহেতু আমরা জানি রাজনৈতিক সুশাসন, অর্থনৈতিক সুশাসন, সাংস্কৃতিক সুশাসন, সামাজিক সুশাসন, 4 প্রকার সুশাসন আছে, তার মানে তোমার 4 প্রকার সুশাসনেরই ব্যাখ্যা পড়তে হবে। তাহলে সর্বপ্রথম হলো রাজনৈতিক সাংস্কৃতিক বলতে কি বোঝায়, এটা তোমার পড়তে হবে সর্বপ্রথম। 2 নম্বর হলো রাজনৈতিক জবাবদিহিতা কি, এটা পড়তে হবে। ডিজিটাল পদ্ধতি কি, এটা বেশি আসে না।
স্বজনপ্রীতি বলতে কি বোঝে এটা আমরা প্রথম অধ্যায়ের ভিতরে পড়ে ফেলাইছি, এটা এখন এখানে পড়বো না। তারপর হলো সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত, এই তথ্যটা পরীক্ষায় আসতেই পারে। সব থেকে বেশি খ মার্কের ইম্পর্টেন্ট গুলো আমি স্টার দিয়ে দিচ্ছি। সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত যুক্তি দাও, এই তথ্যটা পরীক্ষায় সব থেকে বেশি আসতে পারে। তাহলে সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত এটা কিভাবে হয়? আমরা জানি গণতন্ত্র মানে কি, মানুষের তন্ত্র, বা মানুষ মানুষ যেটা চায় সেটা যখন ফলে তখন তাকে বলি গণতন্ত্র। আর গণতন্ত্র হতে হলে অবশ্যই তার ওই দেশের সুশাসন থাকতে হবে, এইটাই আমাদের বোঝানো হয়েছে। তারপর আসো আমরা যদি বলি পৌরনীতি ও সুশাসনের দায়িত্বশীলতা বলতে কি বোঝে, এটা বেশি আসবে না, এইটা আসতে পারে, এইটা আসতে পারে। সেটা হলো পৌরনীতি ও সুশাসনের সাথে গভীর সম্পর্ক বিদ্যমান। ইয়েস, পৌরনীতি মানে হলো দেশের নীতি, দেশের নীতি অথবা নগরের নীতি। এই নগরের নীতি যদি তুমি ঠিক রাখতে চাও, দেশে সুষ্ঠুভাবে বসবাস করতে চাও, তাহলে অবশ্যই তোমার সুশাসন বা ভালো শাসন থাকতেই হবে। এটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গভীর সম্পর্ক বিদ্যমান রাষ্ট্রের সাথে, ঠিক আছে। সুশাসন কিভাবে আইনের শাসন নিশ্চিত করে, এটা পরীক্ষার জন্য 5 স্টার সব থেকে বেশি আসে। সুশাসন কিভাবে আইনের শাসন নিশ্চিত করে, এটা না পড়ে পরীক্ষা যাবা না। স্বচ্ছতা বলতে কি বুঝো, এটা আমরা একবার পড়ছি, এটা লাগবে না। আইনের শাসন বলতে কি বুঝো, এটা কিন্তু এখান থেকেই চলে আসবে। এই যে আইনের শাসন নিশ্চিত করে কিভাবে, এই আইনের শাসন বলতে কি বুঝো, এটা এটা দিয়েই পারবা। তার মানে আমি তোমাকে যে কয়েকটা খমার্ক দেখাবো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট খমার্ক হলো এটা, যে সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত এক, তুমি মাত্র 3টা পড়বা। আমি যে 3টা দাগাই দেবো ওই 3টা তুমি সব থেকে বেশি পড়বা। সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত এটা পড়বা, আর একটা হলো সুশাসনের সাথে পৌরনীতির সম্পর্ক কি, এটা পড়বা, আর একটা হলো সুশাসন কিভাবে আইনের শাসন নিশ্চিত করে। এই 3টা তুমি খমার্ক পড়লে আশা করি তোমার সম্পূর্ণ চলে আসবে। এবার আছে এমসিকিউ। এমসিকিউ গুলো তোমার আমি কিছু এমসিকিউ দেখাই দিচ্ছি। যেমন সুশাসনের জন্য স্বচ্ছতার প্রয়োজন কেন, স্বচ্ছতা কাদের জন্য প্রয়োজন? যেমন যে আমলা নির্ভর কমায়, আমলা নির্ভর মানে কি, যে আমলা মানে হলো সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী তাকে আমরা বলি আমলা। এখন কথা হলো আমলা নির্ভর কমায় কে, সুশাসনের স্বচ্ছতার প্রয়োজন আছে। কারণ তুমি যদি সরকারি কর্মচারী হও তাহলে তোমার সব সময় চিন্তা থাকবে যে আমি হয়তো আমার সুবিধাটা আমি আমার আত্মীয় স্বজনদেরকে আগে প্রাধান্য দেব। সেই জিনিসটা করা এক ধরনের দুর্নীতি, অর্থাৎ সেই ক্ষেত্রে সেই দুর্নীতিটা যাতে না হয় এবং সবসময় যাতে তুমি স্বচ্ছ থাকতে পারো। স্বচ্ছ মানে কি, তুমি সবসময় তোমার কাজটা অন্যের কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুতি থাকতে পারো, কি কি কাজ করছো, কি কি কাজ করবা, কি কি কাজ করো নাই, ঠিক আছে, এগুলো সবার সাথে তুমি জবাবদিহিতা করতে পারবা। তখন তোমার হবে কি, ওই ওই স্বজন প্রীতিটা তোমার কমে যাবে। সুশাসনের সংজ্ঞা প্রদান করে কে? প্রথম হলো ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক অপশনে না থাকলে দেবা ইউএনডিপি। ওয়ার্ল্ড ব্যাংক অপশনে না থাকলে তুমি উত্তর দেবা কি, ইউএনডিপি, ঠিক আছে। দুইটা এরা এরা সুশাসনের প্রতিষ্ঠান হিসেবে, দুইটা প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করে, একটা হলো ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হলো ইউএনডিপি। সুশাসনের পূর্ব শর্ত কি? আইনের শাসন। সুশাসন হচ্ছে একটি আদর্শ পরিচালনা ব্যবস্থা। কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন? সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, নিচের আগ্রাসন থেকে রক্ষা পায় ধর্মকে। দেখো, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করছে, কেন করছে জানো? কারণ যাতে তোমার এখানে কি হয় না, এখানে যাতে তোমার সুশাসন থাকে, সুশাসন থাকে, অর্থাৎ যাতে আমরা নির্বাহী বিভাগ যা বলবে বিচার বিভাগ তা শুনবে, এমন যাতে না হয়। বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের বিচারটা করতে পারবে, ঠিক আছে। এই বিষয়টাকে বলা হয় সুশাসন। এটা 2007 সালে 1 নভেম্বর এটা হয়েছে। জনগণের কণ্ঠস্বর, গণমাধ্যম। জনগণের কণ্ঠস্বর বলা হয় কাকে? গণমাধ্যম। এগুলো এমসিকিউ পড়ে নেবা, ঠিক আছে। ট্রান্সফরমেশন মানে স্বচ্ছতা। মানবাধিকারের মুখপত্র কি? জাতিসংঘ। এগুলো তুমি এমসিকিউ পড়ে নেবা, প্রত্যেকটার উত্তর আমার দেয়া আছে আমার বইয়ের সাথে। বই, আমাদের বইটা তুমি যদি নিতে চাও তাহলে 01756679882 এই নম্বরে তোমার কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ করলে তারপর তুমি আমার এই বইটা পাবা। ওকে, এবার আসো, এভাবে তোমরা এমসিকিউ গুলা পড়বা। অনেক এমসিকিউ আছে, এমসিকিউ কিন্তু পরিণতিতে অনেক কঠিন কঠিন এমসিকিউ, সহজ কোনো এমসিকিউ নাই। দেখো, আইনের চোখে সকলে সমান, এই উক্তিটা কিন্তু কে দিছে বলো? অধ্যাপক ডাইহি। এইগুলো তোমার পড়তে হবে, এগুলো তোমার আমার বোঝানোর কিছুই নেই, এগুলো তোমার পড়তে হবে। দারিদ্র্যের মূল কারণ কি? আসলে একটা দেশে দারিদ্র্যের মূল কারণ হলো দুর্নীতি। আর এই দারিদ্র্যের দুষ্ট চক্রটা এমন ভাবে ঘটে যেখানে বড় লোক বা যারা ধনী তারা বড় লোক হতেই থাকে, তারা বাড়তেই থাকে। আর দুর্নীতিতে যারা দারিদ্র থাকে, যারা দরিদ্র হয়, অর্থ কম থাকে,
তারা এমন ভাবে নিচে নামতেই থাকে। অর্থাৎ এই দরিদ্র যে থাকে সে খাবার পায় না, পুষ্টি পায় না, কাজ করতে পারে না, কাজ করতে না পারলে আবার তার অর্থ থাকে না, অর্থ না থাকলে সে আবারও দরিদ্রই হয়ে থাকে। তার মানে একে বলে দারিদ্র্যের দুষ্ট চক্র। এটা দারিদ্র্যের চারপাশে ঘুরতেই থাকে। ঠিক আছে, কার দক্ষতার উপর প্রশাসনের দক্ষতা নির্ভর করে? আমলা। আমলা মানে হলো সরকারি চাকরিজীবী। দেখো তোমাকে আমি অনেকগুলো পড়াই দিতেছি। এরপর যদি বলা হয় যে কল্যাণমূলক রাষ্ট্র অপরিহার্য শর্ত কি? সুশাসন প্রতিষ্ঠা। একটা সুশাসন প্রতিষ্ঠা হলেই তার দেশের কল্যাণ হবে। তারপরে আসো, তোমাকে যদি বলি রাষ্ট্রের সম্পদ কোনটি রাষ্ট্রের সম্পদ? দুর্নীতিগ্রস্ত ব্যক্তি রাষ্ট্রের সম্পদ? জি না। আমলারা? জি না। মন্ত্রীগণ? জি না। সচেতন জনগণ তারা হলো রাষ্ট্রের সম্পদ। এই পরিণতিতে এই ধরনের যে প্রশ্নগুলো আছে খুবই টাফ প্রশ্ন। মানে কি তোমার মনে হবে কি দুইটা তিনটা, এই চারটা অপশনের ভিতরে দুইটা তিনটা এগুলা সবই উত্তর মনে হয়। যেমন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি রাষ্ট্রের সম্পদ নয়, এটা তোমার মনে হয় যে এটা হবে না, এটা শিওর থাকো। কিন্তু আমলা, মন্ত্রীগণ, জনগণ সচেতন, তিনটেই তোমার কিন্তু মনে হয় যে হতে পারে। ঠিক আছে কিনা? জবাব দিতে থাকে কি হ্রাস পায়? বলো দুর্নীতি। তার মানে আমরা জবাব দিহিতা এর সাথে আমরা অপরপক্ষ করতে পারি দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি হলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা থাকলে দুর্নীতি থাকে না, এরকম একটা বিষয়। রাষ্ট্র চালনার মূল শক্তি কি? বলো নাগরিক। নাগরিক থাকলেই রাষ্ট্র পরিচালনা করা যায়। আশা করি বুঝতে পারছো। এখন তুমি এই সৃজনশীল গুলো পারবা। আমি এখানে দুইটা সৃজনশীল দিয়ে দিছি। এই সৃজনশীলটা নিয়ে আমি একটু বেশি আলোচনা করব। তা হলো দেখো, তোমরা একটা ছক দেখো। ছকে বলা আছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বৈধতা, জবাবদিহিতা। এগুলো কার মধ্যে আছে? কোশ্চেন বোধক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোশ্চেন বোধকে হবে কি? বলো সুশাসন। কারণ কেন? সুশাসন মানেই হলো দায়িত্বশীল, স্বচ্ছতা, বিচার বিভাগ, আইনের শাসন, বৈধতা, জবাবদিহিতা। এগুলাই হলো কি? বলো সুশাসন। এখানে গ নম্বর প্রশ্নে বলছে চিহ্নিত স্থানে কি ধারণা নির্দেশ করে? তুমি বলবে সুশাসন। ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নে বলছে আধুনিক গণতন্ত্রের সরকার ব্যবস্থায় এই সুশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। তুমি আশা করি এগুলো পারবা। এখানে আমরা অনেকগুলা দিয়ে দিচ্ছি। আমাদের 3য় নাম্বার ক্লাস হবে মূল্যবোধ, আইন ও স্বাধীনতার সাম্য। এই ক্লাসটা আমরা আজকে রাত্রে নিব। আমরা চাই যে মাত্র 4 দিন বা 5 দিনের ভিতরে আমাদের এই পৌরনীতির পুরো প্রথম পত্রের ফুল ক্লাস যাতে আমরা ডান করতে পারি নরমালি। ঠিক আছে, আজকে সকালে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ক্লাসের আমি কি করব, এই বই যারা নিবা, বই, এই মূল ক্লাসগুলো কিন্তু বই স্পন্সর করে। তো তোমরা যারা বই নিবা তারা এই ক্লাসগুলো সুন্দরভাবে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আমি তারপরে স্লাইডগুলো দেখাই দিতেছি। তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, আর যদি স্ক্রিনশট না রাখো তোমরা আমার বই নিতে পারো। ঠিক আছে, বই নিয়ে পড়লে তুমি দেখো তোমার বইয়ে, নরমাল বইয়ে তোমার কিন্তু একটা সুশাসনের অধ্যায় নিয়ে প্রায় 30 থেকে 40 পৃষ্ঠা আলোচনা। তুমি এগুলো এক শেষ সময় পড়তে পারবা না, অথবা পড়ে গুছাতে পারবা না। আর আমি দেখো কয় পৃষ্ঠা, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হলো 4, 5 এবং 6, 7 পেজের ভিতরে আমরা একটা অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করি। তার মানে আমাদের বইটা এইভাবেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।